আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব কিভাবে সবচেয়ে সহজে ফ্লোচার্ট লেখা যায়। ফ্লোচার্ট নিয়ে অনেকেরই ভয় কাজ করে। সবচেয়ে শর্টকাট নিয়মে কিভাবে শেখা যাবে আজকে সেই ভিডিও নিয়ে আলোচনা করব, সেই টপিক নিয়ে আলোচনা করব। সামনে এইচএসসি পরীক্ষা, এদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। সো চলেন শুরু করা যাক। ওকে, ফ্লোচার্ট লেখার সবচেয়ে সহজ উপায় কিছু কৌশল আগে জেনে নেব। আমরা প্রথমেই খাতার মধ্যে এই সেন্টেন্সটা লিখব, এ ফ্লোচার্ট শোয়িং অথবা ডিসক্রাইবিং, তারপরে অবশ্যই প্যাসেজের উপর একটা প্রশ্ন দেওয়া থাকবে, সেই প্রশ্নের টপিকটা লিখব, তারপর লিখব ইজ গিভেন বিলো। এটা আমরা প্রথমেই লিখব। আচ্ছা, তারপরে আমরা 6টা বক্স আঁকবো পেন্সিল দিয়ে। হ্যাঁ, বক্সগুলো দেখতে কীরকম হবে? অনেকটা এরকম। প্রথমে আমরা ওই যে প্রথম সেন্টেন্সটা লিখবো, এ ফ্লোচার্ট শোয়িং, দেন হচ্ছে প্রশ্নের বিষয় ইজ গিভেন বিলো, তারপরে 6টা বক্স আঁকবো অ্যারো চিহ্নর সাথে। চেষ্টা করব এক পেজে যেন কমপ্লিটলি হয় আর বক্সগুলো যেন সমান হয়, পেন্সিল আঁকবো। আচ্ছা, তারপরে একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদের অ্যান্সার লেখার ক্ষেত্রে, সেটা হচ্ছে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব। এটা বাদ দিয়ে আমরা যে স্ট্রাকচারে বা গঠনে উত্তরটা লিখতে পারবো। এখন প্রশ্ন আসতে পারে ফাইনাইট ভার্বগুলো চিনব কিভাবে? যেটা আমি বাদ দিব, বাদ দেওয়ার জন্য তাকে চিনতে হবে যে এই ফাইনাইট ভার্বটা বাদ দিতে হবে, এটা লেখা যাবে না। তো ফাইনাইট ভার্বগুলো আপনারা সহজে মনে রাখতে পারেন ভার্ব 1 অথবা ভার্ব 1 এর সাথে এস বাই ইএস, তারপরে ভার্ব 2 মানে পাস্ট ফর্ম, আর হচ্ছে একটা মডেল, তারপরে ভার্বের বেস ফর্ম মডেল প্লাস ভার্ব 0। এই 3 রকমের ভার্ব আমরা যখনই দেখব তখনই আমরা সেন্টেন্স থেকে বা আমাদের অ্যান্সার থেকে এটা বাদ দিয়ে দিব সাবজেক্টের সাথে, তাহলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে, এখন আপনি যেভাবেই লেখেন না কেন। আচ্ছা, তবে প্রথম ক্লুতে যদি ফাইনাইট ভার্ব দিয়ে শুরু করে, সাবজেক্ট অবশ্যই থাকবে না শুরুতে, কিন্তু ফাইনাইট ভার্ব দিয়ে অনেক সময় প্রথম ক্লুটা শুরু হতে পারে, তাহলে আমাদের বাকি উত্তরগুলো ফাইনাইট ভার্ব দিয়ে শুরু করা যাবে। সেখানে ভার্ব 1 অথবা ভার্ব 1 এর সাথে এস বা ইএস যুক্ত থাকতে পারে, অথবা ভার্ব 2ও থাকতে পারে, অথবা মডেল প্লাস ভার্ব 0ও থাকতে পারে। মানে এইটা দিয়ে যদি প্রথম ক্লুটা শুরু হয় তাহলে আমাদের বাকি অ্যান্সারগুলো এইভাবেও শুরু করতে পারবো, কোনো সমস্যা নাই। কিন্তু কোনোভাবেই সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব একসাথে লেখা যাবে না। আচ্ছা, তবে যদি শুরুতে ফাইনাইট ভার্ব দিয়ে ক্লুটা অ্যান্সারটা না শুরু করে, সেই ক্ষেত্রে তো আমি ফাইনাইট ভার্ব লিখবই না, এটাই স্বাভাবিক। আচ্ছা, এই 3টা জিনিস খুবই ভালোভাবে খেয়াল রাখবেন, আর কোনো সমস্যা হবে না। তো কিছু ইনস্ট্রাকশন একটু খেয়াল রাখবেন। প্রথমত প্রথম উত্তর অনুযায়ী দেখব আমরা এই উত্তরটা আমাদের প্যাসেজে কোন লাইনে দেয়া আছে। তো ওই লাইন থেকে আমরা ধারাবাহিকতাভাবে আমাদের অ্যান্সারগুলো লিখব, মানে পরপর অ্যান্সারগুলো সাজাবো। ধরেন আমার প্রথম যে অ্যান্সারটা সেটা আমরা দ্বিতীয় সেন্টেন্সে পেলাম, এরপরে যতগুলো অ্যান্সার আসবে তারপরে সিরিয়াল বাই সিরিয়াল নিচ থেকে যাবে। হ্যাঁ, বাই এনি চান্স যদি দেখেন নিচ পর্যন্ত আপনার কাছে উত্তর সবগুলো পাননি, সেক্ষেত্রে আপনি আবার শুরু থেকে শুরু করতে পারবেন, কিন্তু আপনাকে প্রথম উত্তরটা যেখানে আছে তারপর থেকেই বাকি অ্যান্সারগুলো দিতে হবে, ওলট পালট করা যাবে না সিরিয়াল। আচ্ছা, দ্বিতীয়ত প্রথম অ্যান্সারে বা প্রথম ক্লুতে যদি দেখি যে ফুল স্টপ বা কমা আছে, সেই ক্ষেত্রে আমাদের বাকি অ্যান্সারগুলোতেও ফুল স্টপ দেওয়া থাকলে ফুল স্টপ ইউজ করব, কমা দেওয়া থাকলে কমা ইউজ করব, যদি না থাকে তাহলে এগুলো দিব না। যদি দেখব যে প্রথম ক্লুতে প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার মানে বড় হাতের লেখা আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের বাকি উত্তরগুলোতেও ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করব। আর যদি প্রথম অ্যান্সারটা স্মল লেটার দিয়ে শুরু হয়, তাহলে আমাদের বাকি উত্তরগুলো স্মল লেটার দিয়ে শুরু করতে হবে। এই 4টা জিনিসই খেয়াল রাখতে হবে। যেই জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে প্রথম উত্তর অনুযায়ী, প্রথমত ফুল স্টপ কমা যদি না থাকে তাহলে আমরা কিন্তু সেই উত্তরে কোনো উত্তরেই ফুল স্টপ বা কমা ইউজ করব না। সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব একসাথে লিখতে হবে না, সেটা কিন্তু আমি প্রথমেই বলেছিলাম। আর লাস্ট অফ অল অবশ্যই এটা মাথায় রাখবেন, অনেক বড় ফ্রেজ মানে সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব বাদ দিলে ওইটাকে একটা ফ্রেজ বলে, তো এরকম অনেক বড় ফ্রেজ দিয়ে আপনি অ্যান্সার করবেন না, চেষ্টা করবেন যতটা ছোটোভাবে পুরো অ্যান্সারটা লেখা যায়। তো এই কয়েকটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, তাহলেই আপনার আর কোনো ফ্লোচার্ট নিয়ে মানে উত্তর লেখার ক্ষেত্রে ভুল হবে না। কারণ অনেক সময় উত্তর আমরা বুঝতে পারি কিন্তু সাজানোর ক্ষেত্রে ভুল করে ফেলি, এই জন্য নাম্বার কাটা যায়। তো এইগুলো খেয়াল করলে আশা করে লাগবে না, ভুল হবে না আশা করি। তাহলে চলেন একটা ফ্লোচার্ট লেখার চেষ্টা করি প্র্যাকটিক্যালি কিভাবে সলভ করা যায়।
তো প্রথমেই আমরা একটা প্রশ্ন দেখছি, রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড মেক এ ফ্লোচার্ট শোয়িং জেরিজ এক্সট্রা অর্ডিনারি ক্যারেক্টার ইন ইচ অফ দ্য বক্সেস। এই জেরির প্যাসেজ থেকে এই প্যাসেজটা নেওয়া হয়েছে, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ, এখান থেকে ফ্লোচার্ট আসতে পারে। তো জেরি প্যাসেজটা অনেক বড়, সেখান থেকে একটা পার্ট যেটা হচ্ছে আমরা দেখব। হ্যাঁ, অ্যাট ডে লাইট থেকে শুরু হয় এই প্যাসেজটা, এখান থেকে সামারিও আসা ইম্পর্টেন্ট, বাট এখান থেকে ম্যাক্সিমাম ক্ষেত্রেই হচ্ছে আপনার ফ্লোচার্ট আসতে পারে। তাহলে আমরা এই প্যাসেজ এবং উত্তর হিসেবে আমাদের নিচে বক্স দেওয়া থাকবে এবং প্রথম অ্যান্সারটা দেওয়া থাকবে। এখানে দেওয়া আছে এ বয় অফ ইন্টিগ্রিটি, শুরু হয়েছে একটা নাউন দিয়ে এবং একটা ফ্রেজ দেওয়া আছে যেখানে সাবজেক্ট অথবা ফাইনাইট ভার্ব একসাথে নাই, ফাইনাইট ভার্ব তো নাই। তো এই প্যাসেজটা খুঁজবো। তাহলে এখন আমার কাজ কি? এখন আমার কাজ হচ্ছে আমরা প্রথম যে প্রশ্নটা দেওয়া আছে সেখান থেকে আমাদের মূল প্রশ্ন কি, আমার কাছ থেকে কি চেয়েছে। এই যে শোয়িং দেওয়া আছে, শোয়িংয়ের পর থেকে হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে শোয়িং জেরিজ এক্সট্রা অর্ডিনারি ক্যারেক্টার, মানে জেরির অসাধারণ চরিত্রগুলো আমাদের দেখাতে বলেছে, যার মধ্যে প্রথম ক্লু হিসেবে দেওয়া আছে এ বয় অফ ইন্টিগ্রিটি, আত্মমর্যাদা সম্পন্ন একটা বালক। তাহলে আমাদের প্রথম যেটা ফলো করতে হবে বলেছিলাম সেটা হচ্ছে এই ক্লুটা, প্রথম অ্যান্সারটা কোন সেন্টেন্সে দেওয়া আছে বা কোন লাইনে দেওয়া আছে সেটা আগে আইডেন্টিফাই করতে হবে, কারণ তারপর থেকে আমাদের বাকি অ্যান্সারগুলো আসবে সিরিয়ালটা মেনটেন করে। তাহলে এটা আইডেন্টিফাই করব। তাহলে এই ক্ষেত্রে আমরা এটা পাবো এই লাইনে ইন্টিগ্রিটি। এটা পুরো একই, মানে এখানে অ্যান্সারটা যেভাবে দেওয়া আছে এভাবে আমরা পাইনি সেন্টেন্সে, তবে ইন্টিগ্রিটি শব্দটা পেয়েছি। তাহলে ইন্টিগ্রিটি মানে আত্মমর্যাদা সম্পন্ন। তাহলে একটা বালক হচ্ছে যার মধ্যে আত্মমর্যাদা সম্পন্ন আছে, তার মানে আমাদের অ্যান্সারগুলো এভাবেই সাজাতে হবে যে একটা বালক, তার মধ্যে কি কি আছে, গুণ আছে, হ্যাঁ, তার ক্যারেক্টার কি কি, তার অসাধারণ ক্যারেক্টার। তো প্রথম তো পেয়ে গেলাম ইন্টিগ্রিটি, এরপরে আমরা আর কি কি ক্যারেক্টার পেতে পারি তার সম্পর্কে পরের লাইনে কিন্তু বলা আছে ইট ইজ বেডেড অন কাউরেজ, মানে সাহসিকতা, তার মানে তার মধ্যে অনেক সাহসিকতা আছে। সেক্ষেত্রে কিন্তু আমরা কাউরেজটাও ইউজ করতে পারবো অ্যান্সার হিসেবে। আর কি কি আছে, তারপর বলেছে ইট ইজ মোর দ্যান ব্রেভ, মানে ব্রেভ থেকে, সাহস থেকে অনেক বেশি। তাহলে এটাও আমরা কিন্তু ক্লু হিসেবে অ্যান্সার হিসেবে ইউজ করতে পারি। তারপরে বলা হচ্ছে ইট ইজ অনেস্ট বাট ইট ইজ মোর দ্যান অনেস্টি, দুইটা কথা একই কথা, তার মানে সে যে একজন অনেস্ট সৎ ব্যক্তি, এটাও তার একটা ক্যারেক্টার, এক্সট্রাঅর্ডিনারি ক্যারেক্টারের অংশ। তাহলে এটাও আমাদের অ্যান্সার হিসেবে লিখতে পারি, সেক্ষেত্রে আমরা অনেস্টি শব্দটা নিতে পারি। তারপরে হচ্ছে তার সম্পর্কে আর কি বলা আছে, তার সম্পর্কে বলা হচ্ছে যে সে হচ্ছে I broke it, I brought the eggs down careless। আচ্ছা, এই লাইন থেকে আমরা পাচ্ছি সে হি ওয়াজ এ ফ্রি উইল এজেন্ট, মানে সে ছিল একটা মুক্তমনা প্রতিনিধি, হ্যাঁ, যা তার নিজের মতো করে সব কাজ করতো, কোনো বাধ্যতামূলক কাজ সে করতো না। তাহলে এটাও তার একটা ক্যারেক্টারের অংশ। আচ্ছা, কয়টা পেলাম? ইন্টিগ্রিটি এটা একটা, কাউরেজ দুইটা, ব্রেভ তিনটা, অনেস্টি চারটা, ফ্রি উইল এজেন্ট পাঁচটা, আরেকটা লাগবে। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি হি টুক দ্য রেসপন্সিবিলিটি, তার মানে সে একজন দায়িত্ববান ছেলে, এটাও নিতে পারি। তাহলে আমরা পাঁচটা ক্যারেক্টার তার পেয়ে গেলাম। হ্যাঁ, তো এখন এই পাঁচটা ক্যারেক্টারকে প্রথম ক্লু অনুযায়ী আমরা সাজাবো। প্রথম ক্লুতে কি ছিল? এ বয় অফ ইন্টিগ্রিটি। তো এই অনুযায়ী যদি আমরা সাজাতে চাই তাহলে আমরা বাকিগুলো লিখতে পারি। দ্বিতীয়টা ছিল কাউরেজ, তাহলে এই বয় অফ কাউরেজ লিখতে পারি। তারপরে হচ্ছে ব্রেভ ছিল, ব্রেভটাকে আমরা হচ্ছে অ্যাডজেক্টিভ ইউজ করব। এই বয় অফ নাউন ইউজ করব, ব্রেভারি, ব্রেভ তো হচ্ছে অ্যাডজেক্টিভ, আর বাকি সবগুলো দেখেন অফের পরে নাউন দেওয়া আছে। সো ব্রেভের নাউন হচ্ছে ব্রেভারি, এই বয় অফ ব্রেভারি। তবে এই বয় অফ ব্রেভারি এটা ছাড়াও আমরা কিন্তু চাইলে এটাকে একটু অন্যভাবে লিখতে পারি, অ্যান আইকন অফ ব্রেভারি, মানে একজন প্রতিনিধি যাকে ব্রেভারির প্রতিনিধি বলা যেতে পারে। আচ্ছা, এরপরে আমরা অনেস্টি থেকে লিখতে পারি এ বয় অফ অনেস্টি। তবে এই সেন্টেন্সটাকে মানে এই ফ্রেজটাকে চাইলে এভাবে লিখতে পারি অ্যান অনেস্ট বয়, অথবা চাইলে আমরা লিখতে পারি অ্যান এক্সাম্পল অফ অনেস্টি, সে একটা অনেস্টির একটা উদাহরণ এই ছেলেটা। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা দেখেছিলাম যে ফ্রি উইল এজেন্ট ছিল, তার মানে এ বয় অফ বিং ফ্রি উইল এজেন্ট, মানে একজন মুক্তমনা একজন প্রতিনিধি। এটাকে চাইলে আমি এভাবেও লিখতে পারি এ ফ্রি উইল এজেন্ট যেভাবে দেয়া আছে। তারপরে লাস্টে ছিল এ বয় অফ রেসপন্সিবিলিটি, মানে একজন দায়িত্ববান ছেলে, অথবা আমরা লিখতে পারি এ রেসপন্সিবল বয়, একজন দায়িত্ববান ছেলে। তাহলে আমাদের অ্যান্সারগুলো এভাবে আমরা সাজাতে পারি। এখন এখান থেকে যে অপশনগুলো দেওয়া আছে এখান থেকে আমরা বেস্ট অপশনগুলো 6টা আমাদের বক্সে সাজাবো। কিভাবে লিখব?
চলেন আমরা কিন্তু ফার্স্টেই বক্সগুলো দেখিয়েছিলাম, এখন আমরা এটা খাতায় কিভাবে লিখব সেটা দেখি। তাহলে একটা খাতায় লিখবার ক্ষেত্রে সেটা আমরা ইউজ করব। প্রথমেই আমরা ওই সেন্টেন্সটা লিখব। আমাদের প্রশ্নটা ছিল হচ্ছে, প্রশ্নের বিষয় ছিল জেরিস এক্সট্রাঅর্ডিনারি ক্যারেক্টার, আর সেন্টেন্স ছিল এ ফ্লো চার্ট শোয়িং। এখানে এক্ষেত্রে ডিসক্রাইবিং না লিখলেও হবে, বা আপনি শোয়িং অথবা ডিসক্রাইবিং থেকে যে কোনো একটা লিখতে পারেন। তারপরে হচ্ছে প্রশ্নের বিষয় জেরিস এক্সট্রাঅর্ডিনারি ক্যারেক্টার ইজ গিভেন বিলো। তারপরে হচ্ছে আমরা প্রথম অ্যান্সারটা যেটা দেয়াই ছিল প্রশ্নে, এ বয় অফ ইন্টিগ্রিটি, এটা লিখব। তারপরে হচ্ছে এ বয় অফ কাউরেজ, তারপরে লিখতে পারি অ্যান আইকন অফ ব্রেভারি, যেটা দুইটা ছিল, এ বয় অফ ব্রেভারি অথবা অ্যান আইকন অফ ব্রেভারি। আমার কাছে অ্যান আইকন অফ ব্রেভারিটাই সুন্দর লেগেছে, তো আপনার কাছে যেটা ভালো লাগবে, যেটা সহজ লাগবে সেটাই দিবেন। তারপরে অ্যান্সারটা ছিল অ্যান এক্সাম্পল অফ অনেস্টি, তারপরে হচ্ছে এ ফ্রি উইল এজেন্ট, আর শেষ হচ্ছে এ বয় অফ রেসপন্সিবিলিটি। তাহলে এইভাবে কিন্তু আমাদের অ্যান্সারটা কমপ্লিট করতে পারবো। আশা করি মোটামুটি ক্লিয়ারলি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে অ্যান্সার বের করবেন, কিভাবে প্রশ্নে লিখবেন, কি কি ফলো করতে হবে আর কি কি বাদ দিতে হবে। আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। আমি জানি এখনও অনেক কনফিউশন আছে, সবসময় তো একই রকম প্যাসেজ আসবে না, এটা তো ক্যারেক্টারের অ্যাডজেক্টিভ দিয়ে আমরা মোটামুটি পেয়ে গিয়েছি। তো এছাড়াও যদি এই ধরনের অ্যাডজেক্টিভ ছাড়াও কোনো প্রশ্ন আসে সেক্ষেত্রে আমরা কীভাবে লিখব, চলেন আরেকটা প্যাসেজ যদি সলভ করি, আশা করি আর কোনো সমস্যাই থাকবে না। ওকে, তাহলে ভালো বোঝার জন্য আমরা আরেকটা প্যাসেজ সলভ করি। তো প্যাসেজ হিসেবে আমরা একটা প্রশ্ন পেলাম, রিড দ্য প্যাসেজ অ্যান্ড মেক এ ফ্লোচার্ট শোয়িং দ্যাট ম্যান্ডেলা ডিড ইন হিজ হোল লাইফ। প্রশ্ন হচ্ছে হোয়াট ম্যান্ডেলা ডিড ইন হিজ হোল লাইফ। নেলসন ম্যান্ডেলার প্যাসেজ এটা, ম্যান্ডেলা তার পুরো জীবনে কি কি করেছিল এই প্যাসেজের অনুযায়ী দিব আমরা। তো 1 ইজ ডান ফর ইউ, মানে একটা অ্যান্সার দেওয়া থাকবে। তো বর্তমানে যারা পরীক্ষা দিবে 2025 সালে, তাদের তো 5টা অ্যান্সারের জন্য 5 নাম্বার, বাট এছাড়া পরবর্তী যারা পরীক্ষা দিবে 26 বা 27 বা তার পরবর্তী সময়, তাদের জন্য কিন্তু 5টা ক্লুর জন্য 2 করে নাম্বার, 10 নাম্বার আসবে। আচ্ছা, তাহলে প্যাসেজটা হচ্ছে, আমরা এই পুরো প্যাসেজ থেকে এতটুকু প্যাসেজ প্রশ্ন দেওয়া আছে ইউনিট 1 থেকে আর কি। আচ্ছা, যদিও নতুন বইয়ে এটা চেঞ্জ করে দেওয়া হয়েছে, নেলসন ম্যান্ডেলাকে স্পিচে নেওয়া হয়েছে। তো যাই হোক, 2025 সালের বই অনুযায়ী এটা ইউনিট 1ই আছে। 26 সালে অবশ্য মানে নতুন যে বইগুলো আসছে এগুলোতে একটু চেঞ্জেস হয়েছে ইউনিটে। আচ্ছা, যাই হোক, আমার প্রথম ক্লু কিন্তু দেয়া আছে চার্জড উইথ ক্যাপিটাল অফেন্সেস, মানে তাকে রাষ্ট্রদ্রোহের মামলায় দণ্ডিত করা হয়েছে, চার্জড করা হয়েছে। তো আপনারা দেখেছেন যে আমাদের প্রথম কাজ হচ্ছে প্রশ্ন আইডেন্টিফাই করতে হবে কি চেয়েছে। তাহলে প্রশ্ন হিসেবে আমরা কিন্তু পেয়েছি যে শোয়িং হোয়াট ম্যান্ডেলা ডিড ইন হিজ হোল লাইফ, ম্যান্ডেলা তার পুরো জীবনে কি কি করেছে সেটা দেখাতে বলেছে। এই প্রশ্ন অনুযায়ী এরপরে আমাদের আইডেন্টিফাই করতে হবে প্রথম ক্লুটা কোন সেন্টেন্সে দেওয়া আছে। তাহলে কোন লাইনে বা কোন সেন্টেন্সে দেওয়া আছে সেটা খুঁজে বের করতে হবে, নাহলে ধারাবাহিকতা ঠিক রাখা যাবে না, কারণ ফ্লোচার্ট তো ধারাবাহিকতা ঠিক রাখতে হবে, আমরা ফার্স্টেই দেখেছি। তাহলে আমরা কিন্তু প্রথম লাইনই পেয়ে গিয়েছি, চার্জড উইথ ক্যাপিটাল অফেন্সেস। তারপরে আমরা আর কি কি সে করেছে সেগুলো আমরা একটু আইডেন্টিফাই করতে পারবো। আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম যাতে ভিডিওটা বেশি লম্বা না হয়ে যায়। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা 6টা আইডেন্টিফাই করতে পেরেছি যে সে আর জীবনে কি কি করেছিল। তার জীবনে তাকে রাষ্ট্রদ্রোহের মামলায় চার্জ করা হয়েছিল, দণ্ডিত করা হয়েছিল। তারপরে সে বলেছিল যে সে তার পুরো জীবন, আই হ্যাভ ডেডিকেটেড মাইসেলফ টু দ্য স্ট্রাগল অফ আফ্রিকান পিপল, আফ্রিকান মানুষদের জন্য আমি আমার পুরো জীবনকে সংগ্রামে ব্যয় করেছি, উৎসর্গ করেছি, এটা তার জীবনে সে করেছে। তারপর আই হ্যাভ ফট এগেনস্ট হোয়াইট ডমিনেশন, মানে শ্বেতাঙ্গ যেই ডমিনেশন সেটার বিরুদ্ধে সে যুদ্ধ করেছে। তারপরে সে আবার এটাও করেছে, আই হ্যাভ ফট এগেনস্ট ব্ল্যাক ডমিনেশন, ইভেন সে হোয়াইট ডমিনেশন ছাড়াও ব্ল্যাক ডমিনেশনের বিরুদ্ধে যুদ্ধ করেছে, এটাও তার অ্যাক্টিভিটিস। তারপরে হচ্ছে আই হ্যাভ চেরিশড, আমি চেয়েছিলাম দ্য আইডিয়াল অফ এ ডেমোক্রেটিক অ্যান্ড ফ্রি সোসাইটি, আমি একটা ডেমোক্রেটিক এবং ফ্রি সোসাইটির আইডিয়াল আদর্শ চেয়েছিলাম, আশা করেছিলাম। তারপরে হচ্ছে ইন হুইচ, যেখানে অল পারসন লিভ টুগেদার ইন হারমোনি অ্যান্ড ইকুয়াল অপরচুনিটিস, মানে ম্যান্ডেলা চেয়েছিল যে সবাই যেখানে যেই সমাজে একসাথে আনন্দ এবং সমান অধিকারের মধ্যে বসবাস করবে। তারপরে বলেছে ইফ ইট নিডস বি, যদি প্রয়োজন হয়, ইট ইজ অ্যান আইডিয়াল, এটা এমন একটা আদর্শ, মানে ওই যে ডেমোক্রেটিক অ্যান্ড ফ্রি সোসাইটির আদর্শ যেটা, ফর হুইচ আই এম প্রিপেয়ার টু ডাই, মানে নেলসন ম্যান্ডেলা মৃত্যুর জন্য প্রস্তুত। তো এটা সে জীবনে এই কাজগুলো সে করেছে বা বলেছে। তো এই অ্যান্সারগুলো আমরা কিন্তু আমাদের অ্যান্সার হিসেবে লিখতে পারি। এখন সাজাবো কিভাবে, এটাই হচ্ছে আমাদের চ্যালেঞ্জ। অ্যান্সার হয়তো বের করতে পারবো, অনেকেই পারে, কিন্তু সাজানোর ক্ষেত্রেই ভুল করে ফেলে। তাহলে সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, প্রথমে আমরা পেয়েছিলাম আই হ্যাভ ডেডিকেটেড মাইসেলফ টু দ্য স্ট্রাগল অফ আফ্রিকান পিপল। এখন
আমরা কিন্তু জানি আই বলতে নেলসন ম্যান্ডেলা তার নিজেকে বুঝিয়েছে। তো এখন কিন্তু আমরা এটা ইনভার্টেড কমার ভিতরে যেহেতু ছিল, আমরা কিন্তু আই বলা যাবে না, কারণ নেলসন ম্যান্ডেলা সম্পর্কে। তাহলে আই বলতে এখানে আমরা জানি নেলসন ম্যান্ডেলা বলেছে, তার মানে নেলসন ম্যান্ডেলা হ্যাজ ডেডিকেটেড, এখানে হ্যাভটা ছিল আইয়ের জন্য, কিন্তু নেলসন ম্যান্ডেলা থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য হ্যাভের জায়গায় হ্যাজ হয়ে গেছে। তাহলে এটা বলতে আমরা এটা বুঝেছি যে আই হ্যাভ ডেডিকেটেড বলতে নেলসন ম্যান্ডেলা হ্যাজ ডেডিকেটেড হিমসেলফ, তাকে এটা বুঝিয়েছে টু দিস স্ট্রাগল অফ দ্য আফ্রিকান পিপল। তো করবো না, এখানে ফাইনাইট ভার্ব কিন্তু হ্যাজ ডেডিকেটেড আমরা পেয়েছি, সাবজেক্ট হিসেবে নেলসন ম্যান্ডেলা আছে, সেক্ষেত্রে প্রথমত আমরা কিন্তু সাবজেক্ট বাদ দিয়ে দিব। তাহলে বাকি থাকলো আমার কাছে হ্যাজ ডেডিকেটেড হিমসেলফ টু দিস স্ট্রাগল অফ আফ্রিকান পিপল। তো এখানে হ্যাজ ডেডিকেটেড, হ্যাজ হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব, আমাদের প্রথম ক্লুতে কিন্তু কোনো ধরনের ভার্ব ওয়ান ইউজ করেনি, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু আমরাও ইউজ করব না ফাইনাইট ভার্ব। তো নন ফাইনাইটে কিন্তু আমরা জানি যে ভার্ব 3 ইউজ করা যেতে পারে, সেক্ষেত্রে চার্জড দেয়া আছে, হ্যাঁ, তো আমরা এখান থেকে কিন্তু ডেডিকেটেড ভার্ব 3 হিসেবে ব্যবহার করতে পারবো। সেক্ষেত্রে আমরা অ্যান্সার লিখতে পারি ডেডিকেটেড, আর হিমসেলফ দেওয়ার প্রয়োজন নাই, কারণ ম্যান্ডেলা তো ফার্স্টে আমাদের প্রশ্নেই বলা দেয়া আছে যে কে করছে কাজটা, টু দ্য স্ট্রাগল অফ আফ্রিকান পিপল, শর্ট হয়ে গেল ফ্রেজটা, প্লাস হচ্ছে ফাইনাইট ভার্ব থেকেও মুক্ত হলো। আমাদের অ্যান্সার হিসেবে আমরা ডেডিকেটেড টু দিস স্ট্রাগল অফ দ্য আফ্রিকান পিপল লিখতে পারবো। আচ্ছা, সেকেন্ড ক্লু হিসেবে আমরা কিন্তু পেয়েছিলাম আই হ্যাভ ফট এগেনস্ট হোয়াইট ডমিনেশন। তাহলে সেই ক্ষেত্রে এইটাকে আমরা কিভাবে সাজাতে পারি? তো আই হ্যাভ বলতে এখানে কিন্তু নেলসন ম্যান্ডেলা নিজেকে বুঝিয়েছে, তাহলে সে এই সেন্টেন্সটার অর্থ বোঝাচ্ছে নেলসন ম্যান্ডেলা হ্যাজ ফট এগেনস্ট হোয়াইট ডমিনেশন। তো সেম কথা, নেলসন ম্যান্ডেলা সাবজেক্ট, এটাকে আমরা বাদ দিব, তাহলে বাকি থাকলো হচ্ছে হ্যাজ ফট এগেনস্ট হোয়াইট ডমিনেশন। আর যেহেতু ফাইনাইট ভার্ব দিয়ে শুরু হয়নি, সেক্ষেত্রে আমরা কিন্তু নন ফাইনাইট দিয়ে শুরু করব। এখানে হ্যাজটা বাদ দিলেই কিন্তু নন ফাইনাইট হিসেবে ফট থেকে যাবে, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হতে পারে ফট এগেনস্ট হোয়াইট ডমিনেশন। আচ্ছা, আশা করি দ্বিতীয় অ্যান্সারটা বুঝতে পেরেছি, এটা আমাদের দ্বিতীয় অ্যান্সারটা চলে আসবে, যদিও 3 নম্বরে লিখবো, কিন্তু এটা আমাদের দ্বিতীয় অ্যান্সার। আচ্ছা, তারপরে হচ্ছে আই হ্যাভ ফট এগেনস্ট ব্ল্যাক ডমিনেশন, এই ক্লুটা কিভাবে আমরা অ্যান্সার হিসেবে সাজাবো চলেন দেখি। তো আই হ্যাভ ফট বলতে সেম কথা, এখানে নেলসন ম্যান্ডেলা তার নিজেকে বুঝিয়েছে, তাহলে আমরা বুঝতেছি এটা বলতে নেলসন ম্যান্ডেলা হ্যাজ ফট এগেনস্ট ব্ল্যাক ডমিনেশন বুঝিয়েছে, সেক্ষেত্রে সাবজেক্টটা বাদ দিয়ে দিব ফার্স্টেই। তারপরে হচ্ছে হ্যাজ ফট এগেনস্ট হোয়াইট ডমিনেশন থাকলো, এখান থেকে আমরা আগেই বলেছি আমরা নন ফাইনাইট থেকে শুরু করব, সেক্ষেত্রে এখানে নন ফাইনাইট ফট দেয়াই আছে, যদি না দেওয়া থাকতো আমরা বানিয়ে নিতাম, তাহলে আমরা সরাসরি অ্যান্সার এখান থেকে পাবো ফট এগেনস্ট ব্ল্যাক ডমিনেশন। তো 4 নম্বরে আমরা এটা লিখতে পারবো। 5 নম্বরে আমরা পেয়েছি যে আই হ্যাভ চেরিশড দ্য আইডল অফ এ ডেমোক্রেটিক অ্যান্ড ফ্রি সোসাইটি, মানে সে চেয়েছিল একটা গণতান্ত্রিক এবং মুক্ত সমাজ, এটাও তার একটা অ্যাক্টিভিটিস, মানে সে চেয়েছিল, হ্যাঁ। তাহলে সেটা আমরা কি লিখতে পারি, এটা এখান থেকে আমরা কিভাবে অ্যান্সার করতে পারি এই সেন্টেন্সটা? তো এই সেন্টেন্সে আই হ্যাভ বলতে এখানে নেলসন ম্যান্ডেলা নিজেকে বুঝিয়েছে, তাহলে সেন্টেন্সটা হবে নেলসন ম্যান্ডেলা হ্যাজ চেরিশড দ্য আইডিয়াল অফ এ ডেমোক্রেটিক অ্যান্ড ফ্রি সোসাইটি। সো সেম কথা, নেলসন ম্যান্ডেলা সাবজেক্ট, এটা বাদ দিয়ে দিব, বাকি থাকবে হচ্ছে হ্যাজ চেরিশড। তো হ্যাজ তো দেওয়া যাবে না, কারণ ফাইনাইট ভার্ব হিসেবে ভার্ব ওয়ান ইউজ করে নাই, তাহলে আমরাও ইউজ করব না কোনোভাবেই, যদি করতো প্রথম ক্লুতে তাহলে আমরা করতে পারতাম। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমাদের কিন্তু ভার্ব 3 থেকে শুরু করতে হবে। তো চেরিশড এখানে ভার্ব 3 অলরেডি দেয়া আছে, সেক্ষেত্রে আমাদের কিন্তু আর কোনো কষ্টই করতে হবে না, যদি না দেওয়া থাকতো আমরা এটা বানিয়ে নিতাম। তাহলে বাকি থাকলো আমাদের অ্যান্সার চেরিশ দ্য আইডিয়াল অফ এ ডেমোক্রেটিক অ্যান্ড ফ্রি সোসাইটি। তাহলে কিন্তু আমরা 5 নম্বর অ্যান্সারটা পেয়ে গেলাম। এরপরে 6 নম্বরের জন্য আমরা কিন্তু দুইটা ক্লু পেয়েছি, একটা হচ্ছে অল পারসনস লিভ টুগেদার ইন হারমোনি অ্যান্ড ইকুয়াল রাইটস, আর একটা হচ্ছে অ্যান আইডিয়াল ফর হুইচ আই এম প্রিপেয়ার টু ডাই। তো এখন এই দুইটাকে আমরা আগে অ্যানালাইসিস করি, তারপর দুইটা থেকে বেস্ট অপশনটা আমরা 6 নম্বরের জন্য সিলেক্ট করব। তাহলে প্রথমটা আমরা বলছি আই হ্যাভ চেরিশ দ্যাট, আমি চেয়েছি সে মানে নেলসন ম্যান্ডেলা চেয়েছিল অল পারসন সবাই লিভ টুগেদার ইন হারমোনি অ্যান্ড উইথ ইকুয়াল অপরচুনিটিস, একসাথে আনন্দ এবং সমান অধিকারের সাথে বাস করবে। তাহলে আই হ্যাভ বলতে নেলসন ম্যান্ডেলাকে নিজেকে বুঝিয়েছে, তাহলে মানে নেলসন ম্যান্ডেলা হ্যাজ চেরিশ দ্যাট অল পারসনস লিভ টুগেদার ইন হারমোনি অ্যান্ড উইথ ইকুয়াল অপরচুনিটিস। এই ক্ষেত্রে দেখেন এখানে দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব আছে, একটা হচ্ছে নেলসন ম্যান্ডেলা হ্যাজ চেরিশ, তো এই কথাটা প্রয়োজন। তো সে কি চেয়েছিল, সে হচ্ছে অল পারসন লিভ টুগেদার, একসাথে সবাই বাস করবে। এখন অল পারসন তো সাবজেক্ট, আবার লিভ এটা হচ্ছে একটা ফাইনাইট ভার্ব, তো এটাও কিন্তু দেওয়া যাবে না, তো এই ক্ষেত্রে আমাদের সাবজেক্টগুলো বাদ দিয়ে দিতে হবে ফার্স্টেই। তাহলে আমরা লিখতে পারি চেরিশড অ্যাবাউট অল পারসন, এখানে কিন্তু ফাইনাইট ভার্ব হিসেবে লিভ ছিল, এটাকে আমরা নন ফাইনাইট করে দিব, লিভের জায়গায় আইএনজি করে দিলেই কিন্তু সেটা নন ফাইনাইট হবে, কারণ ফাইনাইট কিন্তু মাত্র 3টা, ভার্ব 1, ভার্ব 2, মডেল প্লাস ভার্ব 0। তাহলে এই 3টা বাদ দিয়ে যে কোনো ভার্ব করতে পারি, সেক্ষেত্রে আমরা নন ফাইনাইট হিসেবে আইএনজি লিখতে পারি, লিভিং টুগেদার ইন হারমোনি।
তাহলে মোটামুটি এটা কিন্তু আমাদের সাবজেক্ট বাদ দিয়ে নন ফাইনাইট থেকে শুরু হয়েছে, কোনো ফাইনাইট এখানে নাই। তাহলে কিন্তু এটা একটু বড় ফ্রেজ হয়ে গেছে। আমরা কিন্তু বলেছিলাম এই বড় ফ্রেজকে ছোট করা গেলে সে ছোটই করব, বড় ফ্রেজ লিখলে নাম্বার কেটে দিতে পারে স্যারেরা। তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু এই কথাটাকে আরেকটু ছোট করতে পারি যে চেরিশড অ্যাবাউট পিপল লিভিং টুগেদার, এখানে ইন হারমোনি অ্যান্ড উইথ ইকুয়াল অপরচুনিটিসকে আমরা হারমোনিয়াসলি উইথ ইকুয়াল অপরচুনিটিস বলতে পারি, একটু ছোট হয়ে গেল। তাহলে এটা হচ্ছে আমাদের 6 নম্বরের জন্য একটা অপশন অ্যানালাইসিস করলাম। আরেকটা হচ্ছে প্রিপেয়ার টু ডাই, সে মৃত্যুর জন্য প্রস্তুত। তাহলে ইট ইজ অ্যান আইডিয়াল, এটা এমন একটা আদর্শ, আই হোপ টু লিভ ফর অ্যান্ড টু অ্যাচিভ, যেটার জন্য আমি বেঁচে আছি এবং অর্জন করতে পারি। তার মানে এটাকে বুঝিয়েছে এমন কোন আইডিয়ালটা, আইডিয়াল অফ এ ফ্রি অ্যান্ড ডেমোক্রেটিক সোসাইটি, যেটা নেলসন ম্যান্ডেলা বেঁচে আছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি সাবজেক্টকে বাদ দিয়ে, নেলসন ম্যান্ডেলাকে বাদ দিয়ে হোপ টু লিভ ফর, যেটার জন্য সে বেঁচে আছে। তাহলে এখানেও কিন্তু ফাইনাইট ভার্ব বাদ দেওয়া হয়ে গেছে, সাবজেক্ট বাদ দেওয়া হয়ে গেছে আমার অ্যান্সার। কিন্তু এটাকে শর্ট করা যেতে পারে হোপ টু লিভ ফর অ্যান্ড টু অ্যাচিভ হিজ আইডিয়াল, এখানে কিন্তু শর্ট হয়ে গেল। তাহলে এটা একটা অ্যান্সার। এটা থেকে আমরা আরও ছোট করতে পারি হোপ টু লিভ ফর হিজ আইডিয়াল অথবা হোপ টু অ্যাচিভ হিজ আইডিয়াল। আর বাকি ছিল প্রিপেয়ার টু ডাই, সেটাওকে আমরা অ্যানালাইসিস করতে পারি। ইট ইজ অ্যান আইডিয়াল ফর হুইচ আই এম প্রিপেয়ার টু ডাই, আই এম বলতে এখানে নেলসন ম্যান্ডেলা নিজেকে বুঝিয়েছে, আর আইডিয়াল বলতে দ্য আইডিয়াল অফ এ ফ্রি অ্যান্ড ডেমোক্রেটিক সোসাইটি, এটাকে বুঝিয়েছে। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে সাবজেক্ট অ্যান্ড ফাইনাইট ভার্বকে বাদ দিয়ে দিব। তাহলে বাকি থাকলো হচ্ছে প্রিপেয়ার টু ডাই কিসের জন্য, ফর দ্য আইডিয়াল অফ এ ফ্রি অ্যান্ড ডেমোক্রেটিক সোসাইটি। হ্যাঁ, তাহলে এটাকে বড় হয়ে গেছে, এখানে কিন্তু সাবজেক্ট অ্যান্ড ফাইনাইট ভার্ব বাদ দেওয়া হয়ে গেছে, কিন্তু এটা বড়টাকে একটু ছোট করা গেলে আমরা ওদের ভালো হবে। তাহলে প্রিপেয়ার টু ডাই ফর হিজ আইডিয়াল। এখন আইডিয়ালটা কি, আদর্শটা কি, সেটা কিন্তু আমরা বলে দিয়েছি। আইডিয়ালটা হচ্ছে একটা ডেমোক্রেটিক অ্যান্ড ফ্রি সোসাইটি, এটা কিন্তু 5 নম্বরে। সো বারবার এই এত বড় কথাটা লেখা লাগবে না, অলরেডি তো আমরা 5 না অ্যান্সার করে দিয়েছি। তাহলে 6 নম্বরের জন্য আমরা টোটাল 3টা অপশন পেলাম। এই ক্ষেত্রে কিন্তু আমরা একটু দেখতে পারি অপশন নাম্বারের জন্য আমরা কোনটা লেখা যেতে পারে। প্রথম পেয়েছি চেরিশড অ্যাবাউট পিপল লিভিং টুগেদার হারমোনিয়াসলি উইথ ইকুয়াল অপরচুনিটিস, তারপরে পেয়েছিলাম হোপ টু লিভ ফর হিজ আইডিয়াল, হোপ টু অ্যাচিভ হিজ আইডিয়াল। আচ্ছা, 4টা পেয়েছি, আর লাস্টেরটা পেয়েছি হচ্ছে প্রিপেয়ার টু ডাই ফর হিজ আইডিয়াল। এই 4টা থেকে আমরা অনেক সময় এরকম পেতে পারি যে অনেকগুলো অ্যান্সার পেতে পারি, সেক্ষেত্রে আমাদের সবচেয়ে বেস্ট অপশন যেটা, সেটা নিয়ে কিন্তু আমাদের অ্যান্সার করতে পারি। তাহলে ঠিক কী করব আমরা, এটাকে পরীক্ষার খাতায় কিভাবে লিখব সেটা দেখি। তাহলে আমাদের প্রথম সেন্টেন্সটা হচ্ছে ফ্লো চার্ট শোয়িং, এরপর হচ্ছে আমাদের প্রশ্নটা যেটা ছিল হোয়াট ম্যান্ডেলা ডিড ইন হিজ হোল লাইফ ইজ গিভেন বিলো। তারপরে বক্স করব, বক্স অনুযায়ী আমাদের অ্যান্সারগুলো সাজাবো, যে অ্যান্সারগুলো আমরা নিয়েছি বা পেয়েছি। হ্যাঁ, তাহলে এভাবে আমরা কিন্তু মোটামুটি সাজাতে পারি। আর 6 নাম্বারটার জন্য আমরা বেস্ট অপশন হিসেবে দেখতে পারি প্রিপেয়ার টু ডাই ফর হ্যাজ আইডিয়াল, মানে সে প্রস্তুত ছিল তার আদর্শের খাতিরে সে মৃত্যুবরণ করবে। আচ্ছা, তাহলে এইভাবেই আমাদের কিন্তু অ্যান্সার করতে, আশা করি দ্বিতীয় প্যাসেজের মাধ্যমে আপনাদের যত কনফিউশন ছিল প্রথম প্যাসেজে সেটাও দূর হয়ে গেছে। এই ভিডিওর পরে যদি আর কোনো সমস্যা থাকে, আমি আশা করছি আর কোনো সমস্যা থাকবে না, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার এর আগেও ফ্লোচার্ট নিয়ে একটা ভিডিও আছে, সেটাও দেখতে পারেন, ওইটা আরও ডিটেল, এটা শর্টকাটে হয়ে গেল। আশা করি এরপরে ফ্লোচার্ট নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তাহলে ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন, আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডদের সাথে যাদের এটা নিয়ে সমস্যা আছে। আশা করি সবারই উপকারে আসবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।